ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব পেজ নাম্বার 29-এর 4 মার্কার যে প্রবলেমগুলো আছে সেগুলো। 4-এর এর 1 নাম্বার অঙ্ক দেখো। তোমরা টেস্ট পেপার এবং টেস্ট পেপার 2024-এর এটা তোমরা নিয়ে বসো। কোশ্চেনটা অনেক বড় কোশ্চেন, আমি বোর্ডে লিখছি না, তোমরা বইটা খোলো, খাতা পেন নিয়ে বসো। একজন কৃষক 4-এর 1 নাম্বার। একজন কৃষক একটি ভেড়া ও ছাগল ক্রয় করেন। এলপিপির অঙ্কটা, এলপিপি অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যে অঙ্কটা আছে সেটা, রৈখিক প্রোগ্রাম বিধি, সমস্যা নির্ণয় করতে হবে। তো শোনো, একজন কৃষক কয়েকটি ভেড়া ও ছাগল ক্রয় করেন। একটি ভেড়া ও একটি ছাগলের দাম যথাক্রমে 150 টাকা ও 200 টাকা। প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রি করে কৃষক যথাক্রমে 15 টাকা 20 টাকা লাভ করেন। তার কাছে মাত্র 6000 টাকা আছে এবং তার খোয়ারে 100টির বেশি পশু রাখা যাবে না। তিনি উভয় প্রকার পশুই কিনতে চান যাতে তার লাভ সবচেয়ে বেশি হয়। অর্থাৎ আমাদের এটা ম্যাক্সিমাইজ প্রবলেম করতে হবে। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবে দেখো, স্টেপ বাই স্টেপ দেখে নাও। প্রথমে ভেড়া এবং ছাগলের এককগুলো ধরে নাও। ধরি এক্সটি ভেড়া এবং ওয়াইটি ছাগল ক্রয় করেন। লিখে নাও, ধরি এক্সটি ভেড়া এবং ওয়াইটি ছাগল ক্রয় করেন। তাহলে আমরা লিখে নিলাম, ধরি তিনি এক্সটি ভেড়া ও ওয়াইটি ছাগল ক্রয় করেন। এবার কি বলেছে, একটি ভেড়া ও একটি ছাগলের দাম যথাক্রমে 150 টাকা ও 200 টাকা। প্রতিটি ভেড়া ও ছাগল বিক্রি করে কৃষক যথাক্রমে 15 টাকা ও 20 টাকা লাভ করেন। তো তাহলে মোট লাভ কত হবে? এবং যখন লাভের ব্যাপার আসবে তখন নিশ্চয়ই সর্বোচ্চ লাভ করার চেষ্টাই করবে। তাহলে মোট লাভ, তাই না? তো সেই জন্য আমরা এটা জেড ম্যাক্স করব। মোট লাভ জেড ম্যাক্স সর্বোচ্চই করব, এটা ইকুয়াল টু কত? একটা ভেড়াতে 15 টাকা লাভ এবং ছাগলে 20 টাকা লাভ করে। তাহলে এক্সটি ভেড়াতে 15x টাকা লাভ হবে, 15x প্লাস ওয়াইটি ছাগল, তাহলে 20y। একটা ছাগলে 20 টাকা লাভ করে, তাহলে মোট লাভ হলো 15x প্লাস 20y। এবার এটা তো হলো জেড ম্যাক্স, অর্থাৎ এটাকে আমরা চরম করব। এবার কনস্ট্যান্টস অর্থাৎ বাধা গোষ্ঠী কী হবে? বাধা গোষ্ঠীর জন্য তোমরা সব থেকে ভালো হবে যদি একটা এরকম করে ছক করে নাও। এরকম বক্স করে নাও। তাহলে আমরা দুই রকম প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ভেড়া আর একটা ছাগল। তাহলে কনস্ট্যান্টস কীরকম কনস্ট্যান্টস আছে? একটা হচ্ছে দামের আর একটা হলো পশুর সংখ্যা। দাম কি বলেছে? একটা ভেড়ার দাম 150 টাকা এবং একটি ছাগলের দাম 200 টাকা। একটা ভেড়ার দাম কত? 150 টাকা, এখানে 150 লিখে দাও। আর একটা ছাগলের দাম হচ্ছে 200 টাকা, তাহলে আমরা এখানে 200 টাকা লিখে দিলাম। এটা হলো দাম। ভেড়া আমরা ধরেছি এক্সটি, এখানে এক্স লিখে দাও। ছাগল ধরেছি ওয়াইটি, ঠিক আছে? এবার ওর কাছে টাকা কত আছে দেখো, তার কাছে মাত্র 6000 টাকা আছে। সুতরাং ছাগল আর ভেড়া যা কিনবে তাদের টোটাল দাম যেন 6000-এর বেশি না হয়, অর্থাৎ লেস দ্যান ইকুয়াল টু 6000 হবে। তাহলে দাম লেস দ্যান ইকুয়াল টু 6000 হতে হবে, 6000 টাকার নিচেই হতে হবে। আমরা এখানে একটি এক্সটি ভেড়া ওয়াইটি ছাগল কিনেছি, এখানে অবশ্যই এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবং ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা আমাদের লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো পশু রাখার জায়গা। 100টির বেশি পশু রাখা যাবে না, অর্থাৎ ছাগল এবং ভেড়া মিলে 100টির বেশি না হয়। তার মানে তাহলে এখানে পশুর সংখ্যা দাও, বাধা গোষ্ঠী এগুলো, পশুর সংখ্যা 100টির বেশি হবে না। তার মানে এক্স ওয়াই এদের টোটাল হচ্ছে 100 হবে। তাহলে এখান থেকে তাহলে বুঝতে পারছো যে আমাদের বাধা গোষ্ঠী কী কী আসবে। তাহলে বাধা গোষ্ঠী হলো
বাধা গোষ্ঠী কী হলো 150x প্লাস 200y লেস দ্যান ইকুয়াল টু 6000। অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারবো 50 দিয়ে ভাগ করে দেবো সবাইকে, তাহলে এটা হলো 3x প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 50, তো 50 দিয়ে ভাগ করছি 5 বারং 60 120 লেস দ্যান ইকুয়াল টু 120। 3x প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 120, এটা একটা বাধা গোষ্ঠী। এবং আর একটা হলো x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 100। এখান থেকে আমরা এটা লিখতে পারলাম। তাহলে এইভাবে যদি তোমরা বক্স করে নাও যে কোনো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অর্থাৎ রৈখিক প্রোগ্রাম বিধি থেকে তোমাদের দুই রকমই কোশ্চেন আসে, একটা ওয়ার্ড প্রবলেম থাকে সেখান থেকে এলপিপি নির্ণয় করতে দেয়, আর একটা অলরেডি প্রবলেম দিয়ে দেয় সেখান থেকে তোমাদের সমাধান করতে দেয়, প্রান্তিক সমাধান কার্যকর অঞ্চল বার করে প্রান্তিক সমাধান নির্ণয় করতে বলে। তো যখন এইরকম ওয়ার্ড প্রবলেম থাকবে তোমরা যদি এইভাবে বক্স করে নাও তাহলে খুব ইজি হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, এতটা করার পরে এবার তুমি এখানে লিখে দেবে নির্ণেয় রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা। তোমাদের সমস্যাই তৈরি করতে বলেছে, দেখো লাস্টে লিখেছে সমস্যাটি রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা হিসাবে প্রকাশ করো। তাহলে এখানে লিখবে নির্ণেয়, অতএব নির্ণেয় রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা। তো সেখানে হলো z ইকুয়াল টু 15x প্লাস 20y, এটা চরম করো, অর্থাৎ চরম মান হবে এটার। বাধা গোষ্ঠী কনস্ট্যান্টস, বাধা গোষ্ঠী 3x প্লাস 4y লেস দ্যান ইকুয়াল টু 120 এবং x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 100, x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 100, xy গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটাই হলো নির্ণেয় রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা। করে নাও। 2 নাম্বার দেখো 4 এর 2 নাম্বার। এখানে একটা রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা দেওয়া আছে, এখান থেকে জেড এর চরম মান নির্ণয় করতে বলেছে লেখচিত্রের সাহায্যে। তাহলে দেখো জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এবং শর্ত সাপেক্ষে -2x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 1, এক্স লেস দ্যান ইকুয়াল টু 2, এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে প্রথম যেটা আছে -2x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 1 এর অনুরূপ সরল রেখার সমীকরণ কি হবে? সরল রেখার সমীকরণ কি হবে বলতো? এটাকে আমরা ছেদিতাংশ আকারে লিখব। তাহলে হবে x বাই -1/2 প্লাস y বাই 1 ইকুয়াল টু 1। এটাকে আমরা এমন করে লিখতে পারবো, দেখো -1/2 করে লিখতে পারবো, তাহলে 2 উপরে উঠে গেলে -2xই থাকলো। যেহেতু আমরা ছেদিতাংশ আকার লিখব সেই জন্য এই সরলরেখার এই অনুরূপ সরলরেখা, এটা তো লেস দ্যান ইকুয়াল টু টাইপ আছে, তাহলে এর অনুরূপ সরলরেখার সমীকরণ এটা হবে। অনুরূপে x লেস দ্যান ইকুয়াল টু 2 এর অনুরূপ সরলরেখার সমীকরণ হবে x ইকুয়াল টু 2, আর x প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3 এর অনুরূপ সরলরেখার সমীকরণ হবে x বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1 ছেদিতাংশ আকার। এবার আমরা এদের সরলরেখাগুলো অঙ্কন করব লেখচিত্রের সাহায্যে। x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে প্রথমে x অক্ষ y অক্ষ অঙ্কন করো। স্কেল দিয়ে করবে সবসময়, তাহলে লাইনগুলো সোজা হবে, দেখতে ভালো লাগবে, ফ্রি হাতে করবে না। x ড্যাশ y ড্যাশ।
এবার প্রথমে দেখো x/-1/2 আছে, তাহলে ধরো এইখানে 1 ধরলাম, 1 2 এমন করে, একটু বেশি বড় হয়ে গেল নাকি, আর একটু ছোটো করে নিই। এখানে ধরো 1 ধরলাম, তাহলে 1, এখানে 2, এরকম করে 3, তাহলে এরকম জায়গায় -1/2 হবে। তাহলে এখানে একটা পয়েন্ট -1/2 0, -1/2, 0 এটা, আর কত আছে y/1, তাহলে 1 এখানে, তাহলে একটা আমরা সরলরেখা পেলাম। এটা হলো 0 1, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সরল রেখার কার্যকর অঞ্চল কোন দিকে হবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? যে অসমীকরণটা দেওয়া আছে সেখানে আমরা মূলবিন্দুর স্থানাঙ্ক কত 0 0, তাহলে এখানে যদি আমরা মূলবিন্দু বসাই তাহলে 0 + 0 0 হবে, << 1, অর্থাৎ এরকম আসছে 0 <> 1 যদি আমরা এখানে মূলবিন্দু বসাই। তার মানে কী হচ্ছে, স্যাটিসফাই করছে। যদি স্যাটিসফাই করে তাহলে যেদিকে মূলবিন্দু আছে, এই সরল রেখার যেদিকে মূলবিন্দু আছে সেটাই হবে কার্যকর অঞ্চল। তাহলে এই সরল রেখা যেটা আমরা অঙ্কন করলাম এখন, এই সরলরেখার কার্যকর অঞ্চল হলো এই দিকটা। পুরোটা করবে না, জাস্ট লাস্টের দুই দিকে এরকম অ্যারো দিয়ে দেখিয়ে দেবে যে এই দিকটা হলো এর কার্যকর অঞ্চল। এরপরে x = 2, তো আমরা 1 মোটামুটি এরকম ধরেছিলাম 1, এই যে এখানে 1 আছে, তার মানে এরকম 1 যদি হয় তাহলে এখানে হলো 2, এরকম জায়গায় 2, ঠিক আছে। তাহলে x = 2, তাহলে x = 2 সরলরেখা এটা। x = 2 এই সরলরেখা, এখানেও যদি আমরা 0 বসাই দেখো তাহলে << 2, অর্থাৎ যেদিকে এই সরল রেখার যেদিকে মূলবিন্দু আছে সেই দিকটা কার্যকর অঞ্চল, তাহলে এই দিকটা হলো কার্যকর অঞ্চল। বুঝতে পারছো? যদি না বুঝতে পারো কোন দিকে কীভাবে কার্যকর অঞ্চল দেখাচ্ছে কমেন্ট বক্সে বলবে, আমরা আবার বুঝিয়ে দেবো। তাহলে এটা হলো অর্থাৎ আমরা ওই সরলরেখায় 0 0 পুট করব, যদি স্যাটিসফাই করে তাহলে যেদিকে মূলবিন্দু আছে সেই দিকটাই হবে কার্যকর অঞ্চল। এবার আর একটা, এটা x/3 y/3 সেই একাংশ আকার, তাহলে এখানে যদি 2 হয় এরম জায়গায় 3 হবে, এখানে 1 2 এরম জায়গায় 3 আসবে, এরম জায়গায় ধর 3, তাহলে এই পয়েন্টটা হলো তোমার 0,3, আর এটা হচ্ছে 2, 0, এই পয়েন্টটা তাহলে হলো 3, 0, 0,3 3, 0, এই দুটো এই সরলরেখাটা অঙ্কন করো। তাহলে এটার কার্যকর অঞ্চল কোন দিক হবে? এখানে যদি আবার আমরা 0 0 বসাই তাহলে 0 <= 3 হচ্ছে, তাহলে কার্যকর অঞ্চল এই সরল রেখার যেদিকে মূলবিন্দু আছে সেই দিকটা, অর্থাৎ এই দিকটা হচ্ছে কার্যকর অঞ্চল। তাহলে আমাদের ফিজিবল রিজিয়ন কোনটা হলো দেখো, এই যে, আচ্ছা, আর x > 0 y > 0, তাহলে y > 0 যদি হয় তাহলে এই দিকটা হবে, এই দিকটা, আর হচ্ছে x > 0 আছে, তার মানে এই দিকটা হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের সমাধান অঞ্চল কোনটা হলো দেখো, এই পোর্শনটা হলো সমাধান অঞ্চল, তাই না? ওই জায়গাটা সেট করে দিবে। তাহলে এবার প্রান্তিক বিন্দুগুলো কি কি পেলাম? এই পয়েন্টগুলো প্রান্তিক বিন্দু, এটা 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 এটা, প্রান্তিক বিন্দুগুলোর নাম দিয়ে দাও। এটা তো ও, মূলবিন্দু ও দেওয়াই আছে, এটা ধরো এ, এখানে দাও বি, এটা দিলাম সি, এটা ডি। তাহলে প্রান্তিক বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখে নিই। আমাদের এখানে যেহেতু জায়গা নেই, তোমরা নিচে নিচে করতে করতে যাবে, আমি এখানটায় লিখছি। তাহলে প্রান্তিক বিন্দুগুলো হলো বিন্দুগুলি ও 0, 0, এ, টু, 0, তারপরে বি। আচ্ছা,
এইটার সমাধান করে আমাদের এইটা আর এইটার সমাধান করে বার করতে হবে, বুঝেছো? তাহলে এইটা বি বিন্দু কোন কোন সরলরেখা? এই সরলরেখা এবং হচ্ছে x = 2, এই দুটো সরলরেখার ছেদবিন্দু এটা, তাই তো? তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বার করতে চাই তাহলে এখানে x = 2 বসালেই হয়ে যাবে। তো আমরা যদি এখানে x = 2 বসাই তাহলে এই ইকুয়েশানে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখানে নাম্বারিং করে দাও, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে 2 and 3 সলভ করে আমরা পাবো 2 এবং 3, 2 এবং 3 সমাধান করে কী পাবো? তাহলে y/3 = 1 - 2/3, তাই না? y/3 = এখানে আমরা 2 বসালাম, তাহলে 1 - 2/3 ওদিকে গেল, = 3 - 2 1/3, অতএব y = 1। তাহলে এই বিন্দুটা আমরা পেলাম y = 1 এবং x = 2, অর্থাৎ 2 1, তাহলে B2 1 একটা বিন্দু। এই বিন্দু যেটা সি বিন্দু কোন কোন সরলরেখা? এই যে প্রথম সরলরেখা এবং হচ্ছে এই সরলরেখা, তাহলে এই দুটো সমাধান করব আমরা। তাহলে প্রথম সরলরেখাটা ছিল তোমার -2x, এটা যদি আমরা উপরে নিয়ে চলে যাই তাহলে হবে -2x + y = 1, আর এটা হচ্ছে x + y = 3, মাইনাস করে দাও, তাহলে এটা ক্যান্সেল, -3x = -2, তো দুই দিক থেকে মাইনাস উঠে গেল, তাহলে x = হলো 2/3। এক্সের মান আমরা বসে দিই কোথায় বসাই? এক্সের মান 3 নঙে বসাই, মানে এই ইকুয়েশনটাতে বসাই। তাহলে এখান থেকে তাহলে y = পাবো 3 - 2/3, তাহলে হলো 7/3, বুঝতে পারছো? তাহলে আমরা এই দুটো অর্থাৎ এটা 3 এবং 1 and 3 এক নম্বর ইকুয়েশন এবং 3 নম্বর ইকুয়েশন সমাধান করে আমরা পেলাম। এখানে লিখো তাহলে 1 এবং 3, এই তিনটে সমাধান করে 1 এবং 3 সমাধান করে পেলাম কি পেলাম? x = 2/3, y = 7/3। তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক হলো 2/3 7/3, বুঝতে পেরেছো? তাহলে প্রান্তিক বিন্দুগুলো 0, একটা হলো 0 0 2 0 2 1, সি বিন্দু হলো 2/3 7/3, আর ডি হলো 0,1, বুঝতে পেরেছ? এবার জেড এর মান, এই প্রান্তিক বিন্দুগুলোতে জেড এর মান নির্ণয় করতে হবে। এখানে আমরা করি, তাহলে প্রথমে জেড 0 0 এই বিন্দুতে = কত হবে? z = x + y, তাহলে এখানে 0 + 0, তার মানে কত হলো? 0ই হলো। তারপরে z2 0 = 2 + 0 = 2, এরপরে z2 1 2 1 2 + 1 3, তারপরে z2/3 7/3, (2/3 7/3) 3 হলো লসাগু, 2 + 7 9/3, 3 3 যা 9 = 3, আর হচ্ছে আরেকটা z0,1 = 1। তাহলে জেড ম্যাক্স কত হলো? চরম মান কোনটা? 3 3, এটা দুটোই চরম মান। তাহলে আমাদের শুধু বলেছে জেড এর চরম মান নির্ণয় করো, অতএব জেড এর চরম মান 3। আশা করি বুঝতে পেরেছ, করে নাও। এবার বি এর 1 নাম্বার দেখো, fx = x - 2 3 + 4x অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলে
কোনো বিন্দুতে চরম বা অবম মান আছে কিনা পরীক্ষা করো। তাহলে চরম বা অবম মান আছে কিনা পরীক্ষা করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে তো এফ এক্স বার করতে হবে, এফ এক্স তো দেওয়াই আছে, এফ ড্যাশ এক্স বার করতে হবে এবং এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করতে হবে, দিয়ে এক্সের মান বার করতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা এফ এক্স বার করে নিই, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 এবং এফ এক্সের চরম বা অবম মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হবে। তাহলে লেখো এফ এক্স এর চরম বা অবম মানে অর্থাৎ ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালুর জন্য চরম বা অবম মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হবে। অতএব 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4/3। তাহলে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু √ওভার মাইনাস 4/3। তাহলে এটা দেখো রিয়াল ভ্যালু নয়, যদি এক্সের আমরা কোনো রিয়াল ভ্যালু পেতাম, কোনো বাস্তব মান পেতাম, তাহলে তোমার এফ এক্সের চরম বা অবম মান নির্ণয় করা যেত। তাহলে লেখো এটি ইহা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি। অতএব এফ এক্স এর চরম বা অবম মান পাওয়া যাবে না। যদি বাস্তব হতো তাহলে পাওয়া যেত। করে নাও। বিয়ে 2 নাম্বার √ওভার 25.001 এর মান নির্ণয় করতে হবে অবকল পদ্ধতিতে। তাহলে কি করব, এখানে আমরা ধরি x ইকুয়াল টু 25 এবং x প্লাস ডেল এক্স ইকুয়াল টু 25.01, দুটো জিরো আছে, 0.001। তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু কত, দেখো ডেল এক্স ইজ ইকুয়াল টু এটা মাইনাস এক্স মানে 25, তার মানে ডেল এক্স ইকুয়াল টু 0.001 এটা, এবং এফ এক্স ইজ ইকুয়াল টু √x আমরা ধরে নিলাম। তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু কত, অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1/2 √x। এবার আমরা জানি এফ এক্স প্লাস ডেল এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডেল এক্স, তাই না? এবার এখানে সব মানগুলো আছে পরপর বসিয়ে দাও। তাহলে এফ এক্স প্লাস ডেল এক্স, এফ এক্স প্লাস দেখো এফ এক্স ইজ ইকুয়াল টু যদি √x হয় তাহলে এফ এক্স প্লাস ডেল এক্স ইজ ইকুয়াল টু কত হবে, √ওভার এটা, তাহলে √ওভার 25.001 ইকুয়াল টু এফ এক্স হচ্ছে √ওভার 25, কেন এফ এক্স ইজ ইকুয়াল টু √x আর এক্স ইজ ইকুয়াল টু 25, তাহলে √ওভার 25 প্লাস এফ ড্যাশ এক্স হচ্ছে 1/2 √x, তার মানে হলো 1/2 ইন্টু √ওভার 25 ইন্টু ডেল এক্সের মান 0.001 ইকুয়াল টু √ওভার 25 5 প্লাস 1/2 ইন্টু 5 ইন্টু 1/, একের পরে 3টে শূন্য, এটাই হবে এখানে, ইকুয়াল টু 5 প্লাস, তাহলে এখানে 5 2 10 আর একটা শূন্য হলো, তার মানে আমরা পয়েন্টে যদি করি তাহলে এখানে হলো একের পরে 4টা শূন্য, তাই না? তাহলে 0.001 এটা হলো,
ইকুয়াল টু 5.001, তাহলে √25.001 ইজ ইকুয়াল টু 5.0001 অর্থাৎ 0001। বুঝতে পেরেছো আশা করি, করে নাও। 3 নম্বর দেখো, এটা সমাধান করতে বলছে। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আছে y dx প্লাস এক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই ডিওয়াই মাইনাস ডিএক্স। কী করবে, এক্স ওয়াইটা এদিকে নিয়ে চলে এসো, তাহলে ইজি হবে। আরও অন্যভাবেও করা যায়। তারপরে এক্স ওয়াই দিয়ে ভাগ করে দিলাম বোথ সাইডে, তাহলে এটা কত হবে, y dx প্লাস এক্স ডিওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু ডিওয়াই মাইনাস ডিএক্স। এবার দুটোকে আলাদা করে দাও, তাহলে দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থাকবে ডিএক্স বাই এক্স প্লাস এখানে হবে ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডিওয়াই মাইনাস ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করে দাও বোথ সাইডে, তাহলে এটা হলো লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স প্লাস সি। এবার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, মান দেওয়া আছে। কি মান দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 যখন x ইকুয়াল টু 1, তাহলে y এর মান 1, x এর মান যদি 1 বসায়, লগ অফ 1 0, এটাও 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1, এটাও 0 প্লাস সি। তাহলে আমরা কি পেলাম, সি ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশনটা কী হলো, এখানে দেখো লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা লগ এক্স ওয়াই হয়ে যাবে, লগ এক্স ওয়াই, কারণ আমরা জানি লগ এ প্লাস লগ বি ইজ ইকুয়াল টু লগ এ বি, তাহলে এটা হলো লগ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স, যেহেতু সি ইকুয়াল টু 0 হয়ে গেছে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স, অতএব এটাও অ্যান্সার রেখে দিতে পারো, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যদি এদিকে নিয়ে আসো 1 হয়ে যাবে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স বাই এক্স, এটা অ্যান্সার। করে নাও। 3 নাম্বার দেখো, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু কে, এই সরলরেখাটি এক্স টু দি পাওয়ার এম প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এম প্লাস এন বক্রকে স্পর্শ করলে এটা প্রমাণ করো। প্রমাণ করো কে টু দি পাওয়ার এম প্লাস এন, এম টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এম প্লাস এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু সাইন টু দি পাওয়ার এন থিটা কস টু দি পাওয়ার এম থিটা। তাহলে আমাদের বক্রের সমীকরণটা হচ্ছে, প্রদত্ত বক্রের সমীকরণ এক্স টু দি পাওয়ার এম y টু দি পাওয়ার n ইকুয়াল টু টি টু দি পাওয়ার m প্লাস n। এইটাকে x এর সাপেক্ষে অবকলন করো, ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু x। তাহলে এটা কত হবে, x প্রোডাক্ট ডেরিভেটিভ আছে এটা, তাহলে x টু দি পাওয়ার mটা ফিক্সড রাখো, y এর ডেরিভেটিভ করছে এটা, y টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ করছে, তাহলে কত হবে n ইন্টু y টু দি পাওয়ার n মাইনাস 1 dy dx প্লাস, এবার আমরা x এর ডেরিভেটিভ করবো, তো হবে m ইন্টু x টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু y টু দি পাওয়ার n ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট, তাহলে এটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা dy dx কত পাবো, বার করে নাও। তাহলে dy dx ইকুয়াল টু, এটা এদিকে চলে গেলে মাইনাস হবে, মাইনাস এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ওয়াই টু দি পাওয়ার এন বাই এটা আসবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু, এটা কত হবে দেখো, এখানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, এখানে এক্স টু দি পাওয়ার এম আছে, তার মানে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে নিচে একটা এক্স থাকবে আর এখানে এন আছে, এখানে নিচে এন মাইনাস 1, তাহলে উপরে ওয়াই হবে একটা, কারণ এটাই ইকুয়াল টু হলো মাইনাস এম বাই এন ওয়াই বাই এক্স, এটা হলো ডিওয়াই ডিএক্স। এবার বক্রের সমীকরণ বার করো, x1 y1 বিন্দুতে লেখো x1 y1 বিন্দুতে বক্রটির স্পর্শকের সমীকরণ কোনো বক্রের স্পর্শকের সমীকরণ কত, y মাইনাস y1
এখানে যেহেতু আমরা y1 x1 y1 বিন্দু নিয়েছি তাহলে এটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু dy dx অ্যাট x1 y1, বুঝলে, x1 y1 ইন্টু x মাইনাস x1 implies y মাইনাস y1 ইজ ইকুয়াল টু dy dx এর মান ওটা অ্যাট x1 y1 কত হবে মাইনাস m বাই n y1 বাই x1 মাইনাস m বাই n y1 বাই x1 ইন্টু x মাইনাস x1। এবার এটাকে লিনিয়ার ইকুয়েশনে করে এদিকে কোনোখানে গুণ করে দাও, তাহলে এটা হলো n x1 y মাইনাস n x1 y1 ইকুয়াল টু মাইনাস m x y1 মাইনাস মাইনাসে প্লাস m x1 y1, এটা গুণ করে দিলাম আর এদিকে এটা গুণ করে দিলাম, বুঝতে পারছো, x1 y1। তাহলে এবার এটা ওইদিকে নিয়ে যাও, x1 y1 কমন যাবে, এটাকে এদিকে নিয়ে এসো, তাহলে হলো n, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে m x y1 করে দিই, m x y1 প্লাস n y x1 ইকুয়াল টু, এটা যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে দেখো x1 y1 কমন যাবে না, তাহলে x1 y1 কমন নিয়ে নাও, x1 y1 ইন্টু m প্লাস n। এবার এই স্পর্শকের সমীকরণ এটা হচ্ছে 2 নাম্বার দাও, আর যে সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে এটা দাও 1 নাম্বার। তাহলে 1 নং বলছে সরলরেখাটি 1 নং সরলরেখা এ বক্রের স্পর্শক, আর আমরা x1 y1 বিন্দুতে এই স্পর্শক বার করলাম, তাহলে এই দুটো সরলরেখা অভেদ আইডেন্টিক্যাল, তাহলে আমরা 1 ও 2 সরলরেখা থেকে পাবো, এটা ভাষাতে লিখে দাও, এইভাবে লিখে দাও, যেহেতু 1 নং সরলরেখা প্রদত্ত বক্রের স্পর্শক অতএব 1 এবং 2 অর্থাৎ এই সরলরেখা এবং এই যেটা আমরা স্পর্শকের সরলরেখা বার করলাম এই সরলরেখা দুটো অভেদ। এবার আমরা উপরটা মুছে দিই, না হলে লিখতে পারবো না, করতে পারবো না, জায়গা নেই। তাহলে দেখো আমরা এই সরলরেখা 2 নং সরলরেখা এবং 1 নং সরলরেখা থেকে আমরা বলতে পারবো x এর সহগগুলোর অনুপাত এবং y এর সহগের অনুপাত এবং কনস্ট্যান্ট টার্মের অনুপাত ইকুয়াল হবে, অর্থাৎ এখানে আমরা বলতে পারবো m y1 অতএব m y1 বাই cos থিটা ইকুয়াল টু n x1 by sin theta equal to x1 y1 into m plus n, okay, m y1 by cos theta is equal to x1 y1 into m plus n by k। এখান থেকে আমরা কি বলতে পারবো y1 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x1 is equal to mk, x1 is equal to mk by cos theta into m plus n। আচ্ছা m plus nটা আগেই লেখো, নাহলে cos theta অ্যাঙ্গেলের মতো মনে হবে না। অনুরূপে এখান থেকে কি বলতে পারবো, দেখো x1 ক্যান্সেল হয়ে যাবে, y1 equal to nk by sin theta m plus n into sin theta। এবারে x1 y1 বিন্দুটি যেহেতু স্পর্শকের উপরেই, তাহলে স্পর্শক তো আবার হচ্ছে তোমার এই বক্রের উপরে, তাহলে x1 y1 বিন্দু এই বক্রকে স্যাটিসফাই করবে, অতএব x1 এর জায়গায় আমরা এটা লিখব, x1 একবার লিখে দাও, x1 টু দি পাওয়ার m y1 টু দি পাওয়ার n ইকুয়াল টু t টু দি পাওয়ার m প্লাস n ইমপ্লাইজ x1 এর জায়গায় আমরা এই মানটা বসাবো, অর্থাৎ mk বাই m প্লাস n cos theta হোল টু দি পাওয়ার m
ইন্টু y1 nk বাই m প্লাস n সাইন থিটা হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু t টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে হলো m টু দি পাওয়ার m, k টু দি পাওয়ার m, আর এখানে দেখো k টু দি পাওয়ার n, আর এখানে n টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি কোনোখানি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, k টু দি পাওয়ার m প্লাস n, তাই না? এখানে k টু দি পাওয়ার m আর এখানে k টু দি পাওয়ার n, তাহলে k টু দি পাওয়ার m প্লাস n ইন্টু m টু দি পাওয়ার m ইন্টু n টু দি পাওয়ার n ইকুয়াল টু, এখানে দেখো m প্লাস n টু দি পাওয়ার m, আবার এখানে m প্লাস n টু দি পাওয়ার n, তাহলে m প্লাস n টু দি পাওয়ার m প্লাস n, m প্লাস n টু দি পাওয়ার m প্লাস n cos টু দি পাওয়ার m থিটা। আচ্ছা এটা আগে লিখে দাও, এটাই দেখো আগে টিটা লেখা আছে যেহেতু, এটা আমরা এদিকে গুণ করে দিচ্ছি। তাহলে m প্লাস n হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু টি টু দি পাওয়ার m প্লাস n ইন্টু cos টু দি পাওয়ার m থিটা। বুঝতে পারছো? এই যে হোল টু দি পাওয়ার m আছে এখান থেকে, এবং সাইনের পাওয়ার n ইন্টু সাইন টু দি পাওয়ার n থিটা। প্রুভড। বুঝতে পেরেছো আশা করি? সি নাম্বার, সি এর 1 নাম্বার এরকম দেওয়া আছে, একটা বিন্দু 1,6,3 বিন্দুটির এই সরলরেখা সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। ব্যাপারটা কেমন হবে দেখো, এই সরলরেখা সাপেক্ষে প্রতিবিম্ব, তার মানে এই সরলরেখা, এটা ধরো সরলরেখা, এখানে বিন্দুটি আছে, তাহলে এর প্রতিবিম্ব যদি হয় তাহলে সরলরেখা থেকে এই বিন্দুর দূরত্ব যত, প্রতিবিম্বের দূরত্ব ততটাই হবে। এখানে ধরো প্রতিবিম্ব, তার মানে, এবং প্রতিবিম্ব সংযোজক সরলরেখাটা হচ্ছে এই প্রদত্ত সরলরেখার উপরে লম্ব হবে, এর ইমেজ, তার মানে সরলরেখাটা অ্যাকচুয়ালি দর্পণের মতো, তাই না? মানে আমাদের দর্পণের কথা ভেবেই করতে হবে, কেন প্রতিবিম্ব দর্পণে যদি তৈরি হয় তাহলে দর্পণের সামনে বস্তু যতটা দূরে থাকবে প্রতিবিম্ব ততটাই দূরে থাকবে। আমাদের এটাকে কাজে লাগিয়ে অঙ্কটা করব। তাহলে এটা ধরো প্রদত্ত সরলরেখা, আর এখানে এটা ধরলাম একটা বিন্দু P 1,6,3, যে বিন্দুটি দেওয়া আছে সেটা ধরলাম এটা, এবং এটার প্রতিবিম্ব বিন্দু ধরলাম এখানে Q। ঠিক আছে, কিউ বিন্দু ধরে নিই, আলফা কমা বিটা কমা গামা, কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আলফা কমা বিটা কমা গামা, এবং এটা ধরো এখানে এন বিন্দুতে লম্ব। তাহলে এই এন বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেগুলো আমরা বার করি। তাহলে প্রদত্ত সরল রেখা কি দেওয়া আছে, প্রদত্ত সরল রেখা যেটা দেওয়া আছে কত, x/1 ইকুয়াল টু y-1/2 ইকুয়াল টু z-2/3 ইকুয়াল টু r ধরি। তাহলে x ইকুয়াল টু r, y ইজ ইকুয়াল টু কত হবে দেখো 2r, আর -1 প্লাস হয়ে যাবে কি ওদিকে, তাহলে 2r প্লাস 1, z ইজ ইকুয়াল টু 3r প্লাস 2। অর্থাৎ এই সরল রেখার উপরে r 2r প্লাস 1 3r প্লাস 2 একটা সাধারণ বিন্দু। তাহলে লেখো অতএব প্রদত্ত সরল রেখার উপর r 2r প্লাস 1 3r প্লাস 2 একটি বিন্দু, একটি সাধারণ বিন্দু। এটা এমন লেখো, ধরি P 1,6,3 বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার উপর
অঙ্কিত লম্বের পাদবিন্দু হচ্ছে এটা n আর 2r + 1 3r + 2। অতএব pn সরলরেখার দিক অনুপাত ডিরেকশন রেশিওজ কত হবে r - 1 কমা 2r + 1 - 6, তার মানে হলো 2r - 5 এবং 3r + 2 - 3 অর্থাৎ 3r - 1। এগুলো হলো pn সরলরেখার দিক অনুপাত এবং প্রদত্ত সরলরেখার দিক অনুপাত এটার প্রদত্ত সরলরেখার দিক অনুপাত কত 1 2 3 1, 2, 3। যেহেতু সরলরেখা দুটি পরস্পর লম্ব, দেখো pn সরলরেখা এবং প্রদত্ত সরলরেখা পরস্পর লম্ব, যেহেতু pn ও প্রদত্ত সরলরেখা পরস্পর লম্ব, তাহলে পরস্পর লম্ব হলে কি হবে, ওদের দিক অনুপাতগুলোর গুণফলের যোগফল = 0 হবে। অর্থাৎ r - 1 × 1, তাহলে r - 1ই হবে। 2r - 5 × 2, তার মানে হলো +4r - 10 +3 × এটা, তার মানে হলো 9r - 3 = 0। তাহলে হলো 4 + 4r r + 4r 5r + 9 14r, এদিকে -1 - 10 11 - 13, তাহলে -13 = 11 - 3 -14 = 0। অতএব r = 14/14 = 1। তাহলে r এর ভ্যালু বেরোলো 1। তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেলাম। অতএব n বিন্দুর স্থানাঙ্ক কত হলো, তাহলে r এর মান আমরা এখানে বসাই 1, আর 2 + 1 3, আর এটা হলো 3 × 1 + 2 5। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার দেখো, যেহেতু প্রতিবিম্ব বিন্দুটি সংযোজক সরলরেখা মানে এই সরলরেখা থেকে বিন্দু এবং প্রতিবিম্বের দূরত্ব দুটোই সমান, তার মানে আমরা বলতে পারবো যে এই বিন্দুটা হচ্ছে PQ সরলরেখা সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, তাই না? অতএব উপরেরটা মুছে দিই। তাহলে এবার লেখো, ধরি প্রদত্ত সরলরেখা সাপেক্ষে P1,6,3 বিন্দুর প্রতিবিম্ব Q আলফা, বিটা, গামা। অতএব n বিন্দু PQ সরলরেখার মধ্যবিন্দু। অতএব n বিন্দুর স্থানাঙ্ক কত 1 3 5। অতএব 1 + আলফা 1+α/2, এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বার করছি। তাহলে কত হবে 1 + α/2, বিটা 6 + β/2, আর একটা হলো 3 + γ/2। তাহলে এগুলো = হবে এই যে 1 3 5, যেহেতু n বিন্দুটাই মধ্যবিন্দু। অতএব 1 +
আলফা বাই 2 ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 2 মাইনাস 1, 2 মাইনাস 1 তার মানে 1। এখান থেকে 6 প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে বিটা কত হবে? অতএব বিটা ইকুয়াল টু 6 মাইনাস 6, তাই না, ইকুয়াল টু 0। আবার 3 প্লাস গামা বাই 2 ইকুয়াল টু 5। তাহলে গামা ইজ ইকুয়াল টু 5 টু 10 মাইনাস 3 ইকুয়াল টু 10 মাইনাস 3 ইকুয়াল টু 7। অতএব কী কী বেরোলো? 1 0 7। অতএব P1,6,3 বিন্দুর প্রদত্ত সরলরেখা সাপেক্ষে প্রতিবিম্ব কত হলো? 1 0 7। করে নাও। সি এর 2 নাম্বারে দেখো, এখানে একটা সরলরেখা এবং একটা সমতলের অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করতে বলেছে। যদি আমরা জানি আর ইজ ইকুয়াল টু এ প্লাস ল্যামডা বি সরলরেখা এবং এন ডট বি ইজ ইকুয়াল টু ডি এই সমতলের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু বি ডট এন বাই মড বি ইন্টু মড এন। সাইন থিটা ইজ ইকুয়াল টু বি ডট এন বাই মড বি ইন্টু মড এন। এই ক্ষেত্রে আমাদের প্রদত্ত কোশ্চেনের ক্ষেত্রে বি ইকুয়াল টু কত আছে? বি ইজ ইকুয়াল টু আই মাইনাস জে প্লাস কে মাইনাস জে প্লাস কে এবং এন ইকুয়াল টু 2i মাইনাস জে প্লাস কে। টু আই মাইনাস জে প্লাস কে এন ইকুয়াল টু, তাহলে বি ডট এন কত হবে? বি ডট এন ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 প্লাস 1 ইন্টু 1, তাই না, ইকুয়াল টু কত হলো? তাহলে 2 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 3 4 হলো। 2 প্লাস 1 প্লাস 1 4 এবং মড বি মডুলাস অফ বি ইকুয়াল টু রুট ওভার 1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার 1ই হবে, 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 3 এবং মড এন ইকুয়াল টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 6। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু, অতএব সাইন থিটা ইকুয়াল টু 4 বাই রুট 3 ইন্টু রুট 6 ইকুয়াল টু 4 বাই, তাহলে এটা কত হচ্ছে দেখো 3 রুট 2, কেন কি রুট 18 হচ্ছে, রুট 18 তার মানে 9 ইন্টু 2, 9 রুটের বাইরে এলো, তাহলে 3 রুট 2, রুট 2 দিয়ে ওপরে নিচে গুণ করে দাও, তাহলে এটা হলো 4 রুট 2 বাই 3 ইন্টু 2, 2 2 যা 4 ইজ ইকুয়াল টু হলো তাহলে 2 রুট 2 বাই 3। অতএব থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 2 রুট 2 বাই 3। তাহলে প্রদত্ত সরল রেখা এবং ওই সমতলের অন্তর্ভুক্ত কোণ হলো সাইন ইনভার্স 2 রুট 2 বাই 3। করে নাও। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্ক করব, পরের পেজের অঙ্ক করব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।